অনেক দিন আগের কথা। শহরের এক অভিজাত এলাকায় বিশাল এক দোতলা অট্টালিকায় থাকত ছোট বোন চাঁদনি। তার স্বামী সমীর মস্ত বড় ব্যবসায়ী, তাই টাকার কোনো অভাব ছিল না তাদের। চাঁদনির জীবন ছিল রানীর মতো। অন্যদিকে শহরের সীমানা ছাড়িয়ে ধুলোমাখা গ্রামের এক প্রান্তে টিনের চালের ভাঙা ঘরে থাকত বড় বোন সুনন্দা। তার স্বামী বিকাশ সামান্য দিনমজুরের কাজ করত। সুনন্দার সংসারে অভাব নিত্যদিনের সঙ্গী হলেও তার মনে ছিল অফুরান্ত শান্তি আর সততা। চাঁদনি টাকার গরমে নিজের অতীত ভুলে গিয়েছিল, কিন্তু সুনন্দা শত কষ্টের মাঝেও নিজের ছোট বোনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। চাঁদনিদের নতুন দোতলা প্রাসাদের কাজ সবেমাত্র শেষ হয়েছে। সেই উপলক্ষে চাঁদনি এক বিশাল গৃহপ্রবেশ উৎসবের আয়োজন করল। শহরের সমস্ত বড় বড় ব্যবসায়ী, জমিদার ও ধনী মহিলাদের সে নিমন্ত্রণ করল। সেদিন সকাল থেকেই চাঁদনির বাড়ি আলো আর ফুলে সেজে উঠেছিল। চাঁদনি, অতিথিরা তো আসতে শুরু করেছে। তুমি কি তোমার বড় দিদি সুনন্দাকে খবর দিয়েছো? আমি কিন্তু তোমায় মনে করিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে হয়তো। তুমি বরং বাইরের অতিথিদের দেখো, আমি একটু ভেতর থেকে আসছি। তুমি কি সত্যিই খবর পাঠিয়েছিলে চাঁদনি? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সুনন্দা দিদি তো তোমার নিজের বড় বোন, একেবারে মায়ের মতো। আমাদের এত বড় একটা খুশির দিনে তাকে ছাড়া কি মানায়? তুমি খামোখায় তো উতলা হচ্ছ কেন? বললাম তো খবর পাঠিয়েছি। ওনাদের তো আর আমাদের মতো গাড়ি নেই যে ডানা মেলে উড়ে চলে আসবে। অতটা মেঠো পথ হেঁটে আসতে একটু সময় তো লাগবেই। দেখো চাঁদনি, টাকা পয়সা আজ আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু রক্তের টান চিরকালের। দিদি এলে আমার খুব ভালো লাগবে। তুমি একটু খেয়াল রেখো, দিদি যেন এসে কোনো অযত্ন বা অসম্মান না পায়। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর তোমায় শেখাতে হবে না। তুমি যাও তো এখন, সদর দরজার দিকটা সামলাও গিয়ে। এই বলে চাঁদনি ভেতরের ঘরে চলে গেল। বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হীরের গয়না ঠিক করতে করতে সে নিজের মনেই ফুঁসতে লাগলো। আমি কেন ওই গরিব সুনন্দাকে ডাকতে যাব? আমার এই উঁচু ঘরের ধনী বান্ধবীরা যদি ওই ছেঁড়া মলিন শাড়িতে দেখে, আমার মান সম্মান তো সব ধুলোয় মিশে যাবে। ভিখারি দিদির পরিচয় দিলে সমাজে আমার মাথা কাটা যাবে। না না, ও না এলেই আমি বাঁচি। অন্যদিকে গ্রামের ভাঙা কুঁড়ে ঘরে বসে সুনন্দা নিজের হাতে একটি অপূর্ব সুন্দর নকশি কাঁথা সেলাই করছিল। গত ৩ মাস ধরে রাতের পর রাত জেগে সেই কাঁথা বুনেছে তার ছোট বোন চাঁদনির নতুন বাড়ির উপহার হিসেবে। কাঁথার প্রতিটি ফোড়ে মিশে আছে তার বুক ভরা ভালোবাসা। সুনন্দা, তুমি কি সত্যি ওই বড়লোকদের গৃহপ্রবেশে যাবে? ওরা তো আমাদের একটা খবর দেওয়ারও প্রয়োজন মনে করেনি। বিনা নিমন্ত্রণে সেখানে গেলে তোমার অপমান হতে পারে। অপমান? নিজের বোনের বাড়িতে গেলে আবার কিসের অপমান গো? চাঁদনি হয়তো কাজের ভিড়ে খবর পাঠাতে পারেনি। এত বড় আয়োজন, কত দিকে খেয়াল রাখতে হয় বলো তো? তুমি বড্ড সরল সুনন্দা। শহরের মানুষগুলো এই গ্রামের মাটির মতো এত নরম হয় না। ওদের হিসেব নিকাশ আলাদা। চাঁদনির স্বামী এত বড় কারবারি, ওদের ওই রাজমহলে তোমার এই ছেঁড়া শাড়ি আর খালি হাত নিয়ে যাওয়াটা ওরা ভালোভাবে নেবে না। ওরা তোমায় তাচ্ছিল্য করতে পারে। ওগো, তুমি ওভাবে বলো না। ছোটবেলা থেকে আমি ওকে মায়ের আদরে মানুষ করেছি, নিজের মুখের গ্রাস ওকে খাইয়েছি। ও আজ এত বড় বাড়ি করেছে, তাই বলে কি আমি একবার চোখে দেখতে যাব না? বোনকে আশীর্বাদ করতে যাওয়ার জন্য আবার নেমন্তন্ন লাগে নাকি? কিন্তু তোমার পরনে তো ওই একটাই তালি দেওয়া সুতির শাড়ি, আর হাতেই সামান্য সুতোর কাঁথা। ওখানে সবাই কত বড় লোক, কত দামি উপহার আনবে। তুমি গেলে যদি চাঁদনি লজ্জিত হয়, যদি তোমাকে সবার সামনে চিনতে অস্বীকার করে? আমার কাছে তো সোনার গয়না নেই গো, কিন্তু এই নকশি কাঁথাটা আমি নিজের বুকে রোম দিয়ে অনেক যত্ন করে বানিয়েছি। আমার চাঁদনির ঠিক পছন্দ হবে। রক্তের টান কি আর ওই টাকার কাছে হেরে যায়? তুমি চিন্তা করো না, আমি বোনকে শুধু মন ভরে আশীর্বাদ করেই চলে আসব। সুনন্দা তার ৮ বছরের ছেলে ফটিককে সাথে নিয়ে চাঁদনির প্রাসাদের দিকে রওনা হলো। দীর্ঘ মেঠো পথ হেঁটে যখন সে শহরের সেই অভিজাত এলাকায় পৌঁছলো, তখন তার পা ব্যথায় টনটন করছে। ধুলোয় পা দুটো সাদা হয়ে গেছে। চাঁদনির প্রাসাদের সামনে এসে সুনন্দা থমকে দাঁড়ালো। এত জাঁকজমক, এত আলো আর বড় বড় লোকজন দেখে সে অবাক হয়ে গেল। ভেতর থেকে লুচি আর পোলাওয়ের সুবাস ভেসে আসছে। মা, মাসিমণির বাড়িটা কি বড়! যেন রূপকথার রাজামশাইয়ের বাড়ি। আমরা কি ভেতরে যাব মা? আমার ভয় করছে। ভয় কিসের? এটা তো তোর মাসিমণিরই বাড়ি। তোর মাসিমণি দেখলে কত খুশি হবে জানিস। চল ভেতরে চল, কোনো ভয় নেই। কিন্তু মা, আমাদের জামা কাপড় তো ওদের মতো সুন্দর নয়। ওরা যদি আমাদের তাড়িয়ে দেয়? কেউ তাড়াবে না রে ফটিক। তোর মাসিমণি কি আর আমাদের পর করে দিতে পারে? তুই দেখিস, তোকে দেখলেও কত আদর করবে।
ঠিক তখনই দোতলার বারান্দা থেকে চাঁদনির চোখ নিচের দরজার দিকে গেল। সুনন্দার ওই ধুলোমাখা পা, তালি দেওয়া সুতির শাড়ি আর হাতে কাপড়ের পুঁটলি দেখে চাঁদনির মাথায় যেন বাজ পড়ল। তার মুখটা রাগে আর অপমানে লাল হয়ে গেল। সর্বনাশ! সুনন্দা দিদি এখানে কিভাবে এলো, তাও আবার বিনা নিমন্ত্রণে? শহরের বড় বড় গিন্নিরা তো এক্ষুনি চলে আসবে। এই ভিখারিনী কি দেখলে আমার আর রক্ষে নেই। আমাকে এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে, নইলে আজ আমার সব সম্মান ধুলোয় লুটিয়ে পড়বে। চাঁদনি দৌড়ে নিচে নেমে এলো এবং কেউ কিছু বোঝার আগেই সুনন্দাকে এক পাশে আড়ালে নিয়ে গেল। আরে দিদি, তুমি এখানে কিভাবে এলে? তুমি জানো এখানে কত বড় বড় লোক এসেছে? শহরের সব গণ্যমান্য মানুষ আজ আমার অতিথি। যদি তারা জানতে পারে যে তুমি আমার আপন দিদি, তাহলে সমাজে আমার কি মূল্য থাকবে? সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি কি আজ আমার সম্মানটা ডোবাবে বলেই প্রতিজ্ঞা করে এসেছো? চাঁদনি, তুই এসব কি বলছিস বোন? আমি তো শুধু তোকে আর তোর নতুন বাড়িটাকে একবার দেখতে এসেছিলাম। চাঁদনির তীক্ষ্ণ কথাগুলো শুনে সুনন্দার বুকের ভেতরটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে চিড়ে দিল। সে এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। তার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে ভাবতেও পারেনি তার আদরের ছোট বোন তাকে এমন কথা বলতে পারে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি তো শুধু তোর নতুন বাড়ি দেখতে এসেছিলাম। তুই আমাকে খবর দিসনি, তবু আমি থাকতে পারলাম না। এই দেখ, তোর জন্য নিজের হাতে সেলাই করা নকশি কাঁথা এনেছি। আমি সারা রাত জেগে এটা। আরে রাখো তোমার ওই বস্তা পচা কাঁথা। আমার ঘরের জানালার পর্দার দামই তোর এই ছেঁড়া কাঁথার চেয়ে অনেক বেশি। এসব ভিখারিদের জিনিস আমার বাড়িতে চলবে না। ওই দেখো, শহরের বড় গিন্নিরা এদিকেই আসছে। তুমি তাড়াতাড়ি ওই পেছনের ঘরটায় গিয়ে লুকিয়ে থাকো, কেউ যেন তোমায় না দেখে। চাঁদনি, তুই এই কথা বলতে পারলি? এই ফটিকের সামনে আমাকে এভাবে অপমান করছিস? আমি যে তোর দিদি রে, আমি তোকে নিজের হাতে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি। আজ টাকার অহংকারে তুই আমাকে চিনতে পারছিস না? দিদি না ছাই, আমার কোনো গরিব দিদি নেই। তুমি যদি আমার ভালো চাও তবে এক্ষুনি চোখের সামনে থেকে দূর হও। যাও ওই পেছনের ঘরে, আর একদম টু শব্দ করবে না। চাঁদনি জোর করে সুনন্দা আর তার ছোট্ট ছেলে ফটিককে ঘরে ঢুকিয়ে দিল। সুনন্দার মনে হলো এই বিশাল অট্টালিকার চেয়ে তার ওই ভাঙা কুঁড়ে ঘর হাজার গুণ ভালো, যেখানে অন্তত সম্মানটুকু আছে। তার বুকটা অভিমানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঘরে বসে সুনন্দা নিজের ভাগ্যকে ধিক্কার দিতে লাগলো। এতক্ষণ হেঁটে আসার পর ছোট্ট ফটিক খিদের জ্বালায় কাঁদছে। বাইরে থেকে পোলাও আর নানান রাজকীয় পদের সুগন্ধ আসছে, কিন্তু সেই প্রাসাদে তাদের এক গ্লাস জল দেওয়ার মতোও কেউ নেই। মা, আমার খুব খিদে পেয়েছে মা। এই যে সামান্য গুড় মুড়ি আমি আঁচলে বেঁধে এনেছিলাম, এইটা খেয়ে নে বাবা। মা, আমি ভাত খাবো। মাসিমণি আমাদের এখানে এই অন্ধকার ঘরে রাখলো কেন মা? আমরা তো কোনো দোষ করিনি। চলো না মা, আমরা আমাদের বাড়ি ফিরে যাই। আমার এখানে একটুও ভালো লাগছে না। চল বাবা, আমরা এক্ষুনি আমাদের বাড়ি চলে যাব। এখানে আমাদের কেউ নেই রে, কেউ নেই। এই টাকার দুনিয়ায় গরিবের কোনো আত্মীয় থাকে না। তুই একটু সহ্য করে নে বাবা, আমি বাড়ি গিয়ে তোকে গরম ভাত রেঁধে খাওয়াবো। গৃহপ্রবেশের অনুষ্ঠান যখন মাঝপথে, অতিথিরা যখন রাজকীয় খাবারে ব্যস্ত এবং হাসাহাসি করছে, তখন সুনন্দা পেছনের দরজা দিয়ে ফটিকের হাত ধরে চুপচাপ বেরিয়ে এলো। অপমানিত হয়ে সুনন্দা চোখের জল মুছতে মুছতে নিজের গ্রামের পথ ধরল। তার বুকের ভেতরটা অভিমানে ফেটে যাচ্ছিল। যে বোনকে সে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের মুখের গ্রাস তুলে খাইয়েছে, আজ সেই বোন তাকে ভিখারির মতো দাঁড়িয়ে দিল। রোদের তেজ তখন মাথার ওপর, কিন্তু সুনন্দার ভেতরের আগুন তার চেয়েও বেশি পুড়ছিল। রোদের তাপে পুড়তে পুড়তে সুনন্দা গ্রামের কাছাকাছি পৌঁছল। হাঁটতে হাঁটতে সে দেখল এক বয়স্ক বাউল সাধু একতারা হাতে একটি পুরনো বটগাছের তলায় হাঁপিয়ে বসে আছেন। তার গায়ে গেরুয়া বসন আর কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠোঁট দুটো প্রবল তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে মানুষটি যেন আর এক পাও এগোতে পারবেন না। মা জননী, আমি অনেক দূর থেকে আসছি। সারা দিন পেটে দানা পানি কিচ্ছু পড়েনি। খুব পিপাসা পেয়েছে মা, এক ঘটি জল দিতে পারো? প্রাণটা যেন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আপনি একটু এই ছায়ায় জিরিয়ে বসুন, আমি এক্ষুনি কুয়ো থেকে ঠান্ডা জল আনছি। সুনন্দা নিজের বুক ফাটা কষ্ট আর অপমান মুহূর্তের জন্য ভুলে গেল। সে দৌড়ে গিয়ে কুয়ো থেকে এক ঘটি ঠান্ডা জল তুলে নিয়ে এলো। শুধু জল নয়, নিজের আঁচলে বাঁধা সামান্য মুড়ি আর গুড়, যা সে ফটিকের খিদে মেটানোর জন্য সাথে নিয়ে এসেছিল, তাও সাধু বাবাকে খেতে দিল। নিন বাবা, জল পান করুন, আর এই সামান্য মুড়িগুড়টুকু খেয়ে নিন। খিদের পেটে শুধু জল খেতে নেই বাবা, গরিবের কাছে এর চেয়ে বেশি আর কিছু নেই যে আপনাকে দেব।
জল ও সামান্য মুড়ি গুড় খেয়ে বাউল সাধুর চোখে মুখে এক অসীম তৃপ্তি ফুটে উঠল। তার ক্লান্ত শরীর যেন আবার প্রাণ ফিরে পেল। মা, তুমি আজ শুধু আমাকে জল দাওনি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি জানি মা, আজ আপনজনের কাছ থেকে বড় আঘাত পেয়ে তোমার বুকটা ফেটে যাচ্ছে। নিজের সন্তানের খাবার তুমি আমাকে দিয়ে দিলে, কিন্তু মনে রেখো, ভগবান সব দেখেন। কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না মা। বাবা, আপনি সব জানেন। গরিব হওয়া কি এতই পাপ বাবা? নিজের বোন শুধু ছেঁড়া কাপড়ের জন্য আমাকে তাড়িয়ে দিল। আমার যে বড্ড কষ্ট হচ্ছে বাবা। মা, আমার কাছে তোমাকে দেওয়ার মতো টাকা করি কিচ্ছু নেই, তবে এই শালপাতার পুটলিটা রাখো। এতে একটি জাদুকরি স্বর্ণ বীজ আছে। আজ রাতেই বাড়ির উঠোনে এটি ভক্তি ভরে পুঁতে দিও। তোমার সব দুঃখ, সব গ্লানি চিরকালের মতো ঘুচে যাবে। সুনন্দা ভক্তি ভরে বাউল সাধুকে প্রণাম করার জন্য নিচু হলো, কিন্তু মাথা তুলে দেখল সেখানে কেউ নেই। সাধু বাবা যেন বাতাসে মিলিয়ে গেছেন, চারপাশ একদম ফাঁকা। সুনন্দা বুঝতে পারল ইনি কোনো সাধারণ মানুষ নন, নিশ্চয়ই ছদ্মবেশে কোনো দৈব পুরুষ এসেছিলেন তার পরীক্ষা নিতে। বাড়ি ফিরে সুনন্দা তার স্বামী বিকাশকে সব কথা খুলে বলল। অপমানের কথা শুনে বিকাশের চোখ ছলছল করে উঠল, কিন্তু সাধু বাবার কথা শুনে সেও অবাক হলো। রাতের অন্ধকারে যখন পুরো গ্রাম ঘুমে ভেসে আছে, তখন তারা স্বামী স্ত্রী মিলে উঠোনে এসে দাঁড়ালো। সুনন্দা, ওই বড় লোকদের ঘরে গিয়ে তুমি আর আমাদের ফটিক যে এত অপমান সয়ে এলে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আর এই সামান্য একটা বীজ পুঁতলে কি সত্যিই আমাদের ভাগ্য বদলাবে? সাধু বাবার আশীর্বাদ কখনো বিফলে যায় না গো। তুমি শুধু ভক্তি ভরে এটা পুঁতে দাও, যা করান ওপরবালাই করবেন। অন্তত মনে তো একটা শান্তি পাবো যে আমরা কোনো পাপ করিনি। বিকাশ আর কোনো কথা না বলে উঠোনের এক কোণে সেই জাদুকরি স্বর্ণ বীজটি পুঁতে দিল। সারা রাত সুনন্দার চোখে ঘুম নেই, তার শুধু মনে হচ্ছিল কাল সকালে কি হবে। ওগো, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। আমি কি স্বপ্ন দেখছি নাকি? কি হলো সুনন্দা, এত সকালে চেঁচাচ্ছ কেন? হে ভগবান, এসব কি? এ তো চোখের দেখাও বিশ্বাস হচ্ছে না। তাদের সেই ভাঙা কুঁড়েঘরের জায়গায় রাতারাতি মাটি ফুঁড়ে গজিয়ে উঠেছে এক বিশাল জাদুকরি গাছ। সেই গাছের কাণ্ড সোনার, পাতাগুলো খাঁটি রূপোর, আর ডালে ডালি ফলের মতো ঝুলছে সোনার মোহর, মুক্ত আর হিরে জহরত। সূর্যের আলো পড়ে সেগুলো ঝলমল করছে। আর শুধু তাই নয়, তাদের সেই ভাঙা জরাজীর্ণ ঘরটি এক অপূর্ব সুন্দর রাজপ্রাসাদে পরিণত হয়েছে। ঘরের ভেতর দামি আসবাব, পালঙ্ক আর সম্পদে পরিপূর্ণ। সুনন্দা, আমার তো এখনো ঘোর কাটছে না। এই সোনার গাছ, এই রাজপ্রাসাদ, এসব কি সত্যি আমাদের স্বপ্ন নয় তো? এই সবই সেই বাউল সাধুর আশীর্বাদ গো। ভগবান আমাদের সততার দাম দিয়েছেন। এবার আমাদের ফটিককে আর ছেঁড়া জামা পরতে হবে না, ওকে আমরা রাজার হালে রাখবো। অন্যদিকে অহংকারের চূড়ায় বসে থাকা চাঁদনির ভাগ্যে ঘনিয়ে এলো ভয়ঙ্কর কালো মেঘ। গৃহপ্রবেশের কয়েকদিন পরই তার স্বামী সমীরের কারবারে মারাত্মক ধস নামল। বিদেশি সওদাগররা তাদের ধোঁকা দিল, মালবাহী জাহাজ ডুবে গেল। বাজারের সব পাওনাদাররা এসে ভারীর দামি দামি জিনিসপত্র নিয়ে গেল। চাঁদনি, আমরা সব হারিয়েছি। আমার কারবার শেষ। বাজারে লাখ লাখ টাকার দেনা। এই বাড়িও মহাজনের কাছে নিলাম হয়ে যাবে। আমাদের এখন রাস্তায় গিয়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আমার সব শেষ হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার এত টাকার অহংকার, আমার গয়না, আমার সম্মান সব শেষ হয়ে গেল। আমি আমার উঁচু ঘরের বান্ধবীদের কি মুখ দেখাবো? সবাই তো আমাকে নিয়ে হাসবে। তুমি এখনো তোমার ওই স্বার্থপর বান্ধবীদের কথা ভাবছো চাঁদনি? আজ সকাল থেকে কেউ একবার এমুখ হয়নি। যাদের তুমি এত দামি দামি খাবার দিয়ে আপ্যায়ন করেছিলে, আজ আমাদের এই দুর্দিনে তারা কেউ পাশে নেই। এই টাকার দুনিয়ায় কেউ কারণ নয়। আমি এসব কিছুই মানতে পারছি না গো। আমার এত সাজানো সংসার, আমার রাজপ্রাসাদ সব চোখের সামনে ধুলো হয়ে যাচ্ছে। আমি যে গরিব হতে পারবো না, আমি ভিখারিনী হয়ে বাঁচতে পারবো না। চাঁদনির প্রাসাদের সব চাকর বাকর কাজ ছেড়ে চলে গেল। যে চাঁদনি একদিন নিজের দিদিকে কাজের লোকের ঘরে আটকে রেখেছিল, আজ তাকে নিজের হাতে বাসন মাজতে আর ঘর মুছতে হচ্ছে। দুবেলা ঠিকমতো ভাতও জুটছে না। একদিন চাঁদনি গ্রামের লোকমুখে শুনতে পেল তার দিদি সুনন্দার এই জাদুকরি পরিবর্তনের কথা। তার আর বুঝতে বাকি রইল না যে সুনন্দা কোনো দৈব আশীর্বাদ পেয়েছে। পেটের খিদে আর মনের জেদ নিয়ে চাঁদনি পাগলের মতো দৌড়ে গেল সুনন্দার সেই নতুন প্রাসাদে। উঠোনের সেই বিশাল সোনার গাছ আর হিরে জহরত দেখে তার চোখ লোভে চকচক করে উঠল। হ্যাঁ, এত সোনা! এই রাজপ্রাসাদ তোর? তুই কালকের ভিখারিনী হয়ে এই সোনার গাছ কোথায় পেলি দিদি?
তুই নিশ্চয়ই কারোর গুপ্তধন চুরি করেছিস। ছি চাঁদনি, এইসব কি বলছিস? এসব চুরি করা ধন নয়, ভগবান আর এক বাউল বাবার কৃপা বোন। তুই শান্ত হ, ভেতরে আয়। তোর এই দশা তো আমি দেখতে পারছি না বোন। তুই আমাকে দয়া দেখাচ্ছিস, আমাকে ভিখারি ভাবছিস? আগে বল, তুই এই সোনার গাছ কি করে পেলি? সুনন্দা সরল মনে বাউল সাধু, এক ঘটি জল আর সেই জাদুকরি বীজের সব কথা চাঁদনিকে খুলে বলল। সব শুনে চাঁদনির মাথার ভেতর যেন লোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। কি, একজন সাধারণ বাউলকে সামান্য জল দেওয়ার ফলে এত কিছু পাওয়া গেল? তুই আমার হক কেড়ে নিয়েছিস দিদি। ওই বাউল তো শহর থেকে এই পথ দিয়েই এসেছিল, নিশ্চয়ই সে আমার বাড়িতেই যাচ্ছিল। তুই মাঝপথ থেকে তাকে ভুলিয়ে ভালিয়ে আমার ভাগ্য চুরি করেছিস। দাঁড়া, আমি যাচ্ছি সেই বাউলকে খুঁজতে। চাঁদনি, তুই ভুল করছিস। এসব লোভ করে পাওয়া যায় না, এটা ভগবানের পরীক্ষা ছিল। তুই যাস না, তোর বিপদ হতে পারে। তুই আমাকে আটকাবি না। আমার রাজপ্রাসাদ গেছে তো কি হয়েছে, আমি ওই সাধুর থেকে জাদুকরি বীজ নিয়ে আসব, তখন দেখবি তোর চেয়েও বড় প্রাসাদে আমি থাকব। চাঁদনি কারোর কথা শুনল না। সে ওই বটতনার দিকে পাগলের মতো ছুটতে লাগল। রোদের তেজ তার গায়ে লাগছে না, তার মাথায় তখন শুধু সোনার মোহর আর হীরের গাছ ঘোরপাক খাচ্ছে। সে ভাবল বাউলকে পেলেই সে জোর করে সোনার বীজ আদায় করে ছাড়বে। চাঁদনি পাগলের মতো খুঁজতে খুঁজতে সত্যি সত্যি সেই বটতলায় বাউল সাধুর দেখা পেল। চারপাশ একেবারে শান্ত। এই যে ভণ্ড বাউল, চোখ খুলুন। আপনি আমার দিদিকে ওই সোনার গাছ আর রাজপ্রাসাদ দিয়েছেন, অথচ ওটা আমার প্রাপ্য ছিল। আমাকেও এক্ষুনি ওই জাদুকরি স্বর্ণবীজ দিন, নইলে আমি পাইক পেয়াদা ডেকে এনে আপনাকে গ্রাম ছাড়া করব। আমার জিনিস আমাকে ফেরত দিন। মা, তোমার দিদি তার নিঃস্বার্থ সেবার ফল পেয়েছে। তুমি তো আগে থেকেই ধনী ছিলে। তোমার কিসের অভাব ছিল যে তুমি আপন দিদিকে তাড়িয়ে দিয়েছিলে? লোভ মানুষকে অন্ধ করে দেয় মা। আপনি মুখ বন্ধ করুন। ওই ভিখারি দিদিকে আমি খুব ভালো করেই চিনি। আমি জানি আপনি জাদুটোনা করে আমার ভাগ্য চুরি করে ওই গরিব দিদিকে দিয়েছেন। আমাকে এক্ষুনি ওই জাদুকরি বীজ দিন, নইলে আপনার একতারা আমি ভেঙে গুড়িয়ে দেব। চাঁদনির এই স্পর্ধা আর নোংরা কথা শুনে বাউল সাধুর চোখে এবার ক্রোধের আগুন জ্বলে উঠল। চারপাশের বাতাস যেন হঠাৎ থমথমে হয়ে গেল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার আর লোভে অন্ধ হয়ে গেছো। একজন সাধুর সাথে এমন আচরণ! আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যা কিছু অবশিষ্ট আছে সব আজ ছাই হয়ে যাবে। তুমি সারা জীবন ভিখারিনী হয়ে পথে পথে ধুলো মেখে ঘুরবে। বাবা, ওকে অভিশাপ দেবেন না। ও আমার ছোট বোন, ও অবুঝ মন। ও না বুঝে টাকার লোভে এমন ভুল করেছে। দয়া করে ওকে ক্ষমা করে দিন বাবা। ওকে এমন কঠোর শাস্তি দিলে আমি যে সইতে পারবো না। আমার সব সোনা দানা আপনি নিয়ে নিন, তবু আমার বোনকে ভিখারি করবেন না বাবা। সুনন্দার চোখের জল আর বোনের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে বাউল সাধু থমকে গেল। তার ক্রোধ ধীরে ধীরে শান্ত হল। চারপাশের থমথমে পরিবেশ আবার আগের মতো স্নিগ্ধ হয়ে গেল। মা সুনন্দা, তোমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। যে বোন তোমাকে এত অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আজ তুমি তার জন্যেই নিজের সবকিছু বিলিয়ে দিয়ে প্রাণ ভিক্ষা চাইছো। তোমার এই দেবীর মতো বড় মন দেখেই আমি একে ক্ষমা করে দিচ্ছি। তবে মনে রেখো চাঁদনি, কর্মফল কাউকে ছাড়ে না। আজ থেকে তুমি তোমার দিদির আশ্রয়েই থাকবে। এই অলৌকিক দৃশ্য আর দিদির ভালোবাসা দেখে চাঁদনি একেবারে স্তম্ভিত হয়ে গেল। তার টাকার অহংকারের দেওয়াল আজ চিরতরে ভেঙে গুড়িয়ে গুড়িয়ে গেছে। সে বুঝতে পারল যে বিষয় বিষাত্ব বা অহংকার নয়, মানুষের পবিত্র মনটাই আসল জাদুকরী সম্পদ। আমাকে মাফ করে দি দিদি। আমি টাকার গরমে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোকে ভিখারিনী বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছিলাম। আর আজ তুই নিজের জীবন বাজি রেখে আমাকে ওই ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচালি। আমি খুব বড় পাপী দিদি, আমাকে তুই ক্ষমা কর। কাঁদিস না বোন, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুই আর সমীর আমাদের সাথেই ওই প্রাসাদে থাকবি। ওটা শুধু আমার নয়, তোরও বাড়ি। সেদিনের পর থেকে দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। চাঁদনি বুঝল যে ধন সম্পদ বা অহংকার নয়, বরং মানুষের ভালো মনই হলো জীবনের আসল জাদুকরী সম্পদ। এই গপ্প আমাদের শেখায় যে অহংকার সব সময় পতনের কারণ হয়, আর নিঃস্বার্থ ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গপ্পর চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গপ্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও।